মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য যে তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা শোনার পরও চুপ করে বসে আছি। উচিত ছিল ওনার মতন লোককে টেনে নামিয়ে নিয়ে আসা ওই চেয়ার থেকে। আমি খুঁজছি সেই অপর্ণা সেন, সেই কাক শিল্পী শোভা প্রসন্ন, সেই কৌশিক সেন, যারা কথায় কথায় মোমবাতি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কলেজ স্ট্রিট ইউনিভার্সিটির সামনে থেকে যারা মিছিল শুরু করে দেন, বিদ্যাসাগরের পাদদেশ থেকে যারা মিছিল শুরু করে দেন, সেই অর্বাচীনগুলো আজকে কোথায়? সে ববিদার ক্ষেত্রেও তাই। উনি হিন্দু না মুসলমান পিওরলি তিনিও জানেন না। এর আগে শুনেছি যে বাংলার অর্ধেক লোক নাকি উর্দুতে কথা বলবে। আরে এইটুকু জ্ঞান, এইটুকু শিক্ষা দীক্ষাও তার ভেতরে নেই। যদি বাংলার প্রত্যেকটা মানুষ যদি কাল মুসলমান হয়ে যায়, তাহলেও তারা উর্দুতে বলবে না, কারণ তাদের মাতৃভাষা বাংলা। দিদিমণি, বাড়িতে আর কালী পুজো করবেন না। আপনার দুর্ভাগ্য যে আপনি হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন। ববি হাকিম আবার দুর্গা পুজো করে। দুর্গা পুজো তো নয়, দুর্গা উৎসব করে। সেটা তাহলে ফেক ছিল, কারণ দুর্গা পুজো যারা করে তারা তো দুর্ভাগা। এই সমস্ত হতভাগাদের বাংলা থেকে ভাগাতেই হবে আজ না হলে। ইয়েস আর নো কি বলবে? বাংলার মানুষ বলছে ইয়েস, তুমি একটা পাকা সাম্প্রদায়িক। হাকিম নাম না হলে মেয়র হতো না, হাকিম নাম না হলে মন্ত্রী হতো না, কাউন্সিলর হতে পারত না। সংবাদ মাধ্যম কটা এটা নিয়ে কথা বলছে? কটা সংবাদ মাধ্যম কথা বলছে? কটা পোর্টাল কথা বলছে? কারা কথা বলছে? নেই। আপনি ঠিক বলেছেন। এদেরকে আইন পাল্টে চৌমাথার মোড়ে, ওকে ওই ডানলপ মোড়ে নিয়ে এসে ওকে জল বিছুটি মেরে সর্বাঙ্গে কেটে নুন দিয়ে তারপর ওকে শুলে দেওয়া উচিত। পার্টি অফিসগুলো যেটা আপনার এর ধারে আছে, বাইপাসের ধারে, ওটাকে সংগ্রহশালা করতে হবে বা অন্যরকম কিছু করতে হবে, যেখানে দেখাতে হবে যে এখানে এরকম ঐতিহাসিক চোর, ঐতিহাসিক তোলাবাজ, ঐতিহাসিক খুনি অপরাধী তারা পশ্চিমবঙ্গে একটা সময় রাজত্ব করতো। তাদের ছবি, এই ধরুন কদিন আগে এই যে জয়ন্ত সিং নাকি তার যে বন্দুক উদ্ধার হয়েছে, তারপর ধরুন ওই চোপড়ার জেসিবির লাঠি, কেষ্টর উন্নয়ন, রাস্তায় দাঁড়িয়ে থাকা, এগুলো সব ওখানে সাজানো থাকে। আপনার কি মনে হয় আপনি এতই অভাগা বা দুর্ভাগা যে আপনি একজন হিন্দু? কারণ না, আমার একার মনে হয় না। আমি যতদূর জানি ববিদার কোনো ঘনিষ্ঠ আত্মীয় তিনি ইসলামে জন্মগ্রহণ করেননি, তিনি দুর্ভাগ্যক্রমে হিন্দুতে জন্মগ্রহণ করেছেন। এটা অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত লজ্জার যে কলকাতা শহরের মেয়র, যে কলকাতার অধিকাংশ মানুষ নন মুসলিম, তিনি বলছেন তারা দুর্ভাগা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য যে তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা শোনার পরও চুপ করে বসে আছি। উচিত ছিল ওনার মতন লোককে টেনে নামিয়ে নিয়ে আসা ওই চেয়ার থেকে। সেটা না করে আমরা সবাই চুপ করে বসে আছি। এটা সত্যিই আমাদের দুর্ভাগ্য যে কালকেও ওনাকে আমায় মেয়র বলে মানতে হচ্ছে। আজকেও মানতে হচ্ছে, কালকেও মানতে হবে। এই লোকগুলোকে আমি ভাবি তৃণমূলে যেগুলো আছে সেগুলো কি একটাও মানুষ নয়? আরে ভাই, তোমাকে আঘাত করেনি, তোমার জন্মকে আঘাত করেছে। যে দুর্ভাগ্য যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, তার মানে তোমার মাতৃ জঠরকে, মাতৃগর্ভকে অপমান করা। তারা চুপ করে বসে আছে। লজ্জা লাগে যে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলতো, যে সেই সেকু বাকু যেগুলো, সে যারা ধর্মতলায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা গরু খেয়ে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করত, সেই শিক্ষিত মূর্খগুলোর কাছে আমি জানতে চাই। লেখাপড়া তাদের পেটে আছে, কিন্তু বাস্তব জ্ঞান সম্পন্ন তারা নয়। সেই মূর্খদের কাছে আমি জানতে চাই যে গরু খেয়ে ধর্ম নিরপেক্ষতা যেমন হয় না, যখন তিনি বলছেন প্রকাশ্যে, একজন মেয়র, একজন তৃণমূলের নেতা, একজন মন্ত্রী যখন প্রকাশ্যে বলছেন যে আমাদের হিন্দুদের দুর্ভাগ্য যে তারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছে, তখন সেই মোহাম্মদ সেলিম, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেই সুবোধ সরকার, যারা গরু খেগো বলে ফেমাস হয়েছিলেন সেই সময়, তারা কোথায়? তারা একটাও কথা বলছেন না। এটা ধর্মনিরপেক্ষতা? আমি খুঁজছি সেই অপর্ণা সেন, সেই কাক শিল্পী শোভা প্রসন্ন, সেই কৌশিক সেন, যারা কথায় কথায় মোমবাতি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কলেজ স্ট্রিট ইউনিভার্সিটির সামনে থেকে যারা মিছিল শুরু করে দেন, বিদ্যাসাগরের পাদদেশ থেকে যারা মিছিল শুরু করে দেন,
সেই অর্বাচীনগুলো আজকে কোথায়? সেই অর্বাচীনগুলো কোথায়? এই যে হিন্দু মুসলমানের ভাগাভাগি কে করছে? এই সরকারি দল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কখনো হিজাব পরে নামাজ পড়ছেন, কোথাও দীঘায় গিয়ে তিনি জগন্নাথ দেবের মূর্তি মন্দির তৈরি করছেন, আবার কোথাও তিনি তার দলের লোককে দিয়ে এই ধরনের কথা বলাচ্ছেন। একটা কথা কেউ বলেনি, একটা স্টেটমেন্ট কেউ করেনি। রাহুল গান্ধী, কংগ্রেস ধর্মনিরপেক্ষ, তাদের চোখে হিন্দু মানে তো হিংসা, হিন্দু মানে তারা হিংস্র। ও কি করে জানবে? ও না হিন্দু না মুসলমান, ও নিজেও জানে না। সে ববিদার ক্ষেত্রেও তাই, উনি হিন্দু না মুসলমান পিওরলি তিনিও জানেন না। এর আগে শুনেছি যে বাংলার অর্ধেক লোক নাকি উর্দুতে কথা বলবে। আরে এইটুকু জ্ঞান, এইটুকু শিক্ষা দীক্ষাও তার ভেতরে নেই। যদি পুরো বাংলার প্রত্যেকটা মানুষ যদি কাল মুসলমান হয়ে যায়, তাহলেও তারা উর্দুতে বলবে না, কারণ তাদের মাতৃভাষা বাংলা। অত্যন্ত লজ্জা, অত্যন্ত ঘৃণা। এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা এগুলোকে নীরবে মুখ বুজে সহ্য করছি। অন্য রাজ্যে হলে এতক্ষণে আগুন জ্বলে যেত। আমি একটা কথা বলি, নুপুর শর্মা দিল্লিতে বসে কি একটা বলেছিলেন, তাই নিয়ে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলেছিল। মুখ্যমন্ত্রী আবার সেই আগুনে ঘি ঢেলেছিলেন বিভিন্ন বক্তব্য রেখে। আজকে কোথায়? আমরা নাকি রামনবমী করলে দাঙ্গার দিবস। ওনার স্বাদের ববি যেগুলো বলছে সেগুলো কি? দিদিমণি, বাড়িতে আর কালী পুজো করবেন না। আপনার দুর্ভাগ্য যে আপনি হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন। ববি আকিব আবার দুর্গা পুজো করে। দুর্গা পুজো তো নয়, দুর্গা উৎসব করে। সেটা তাহলে ফেক ছিল, কারণ দুর্গা পুজো যারা করে তারা তো দুর্ভাগা। এই সমস্ত হতভাগাদের বাংলা থেকে ভাগাতেই হবে আজ না হলে। সাংবাদিক নো বলার পরে তিনি বলছেন যে বিজেপির, আরে সাংবাদিককে থ্রেট করছেন উনি প্র্যাকটিক্যালি, ইয়েস অর নো বলুন, ইয়েস অর নো বলুন। আরে তোমার সামনে বসে লজ্জায় বলতে পারিনি, পরের দিন আবার বুম নিয়ে যেতে হবে। চাকরি করে, তাও শুনেছি এমন একটা চ্যানেলে চাকরি করে, তার মালিক জেলে আছে আর তারা আপনাদের দালাল। আমি যেটা শুনেছি। ইয়েস আর নো কি বলবে? বাংলার মানুষ বলছে ইয়েস, তুমি একটা পাকা সাম্প্রদায়িক। তোমার সঙ্গে আর লাদেনের মনোভাবের সঙ্গে কোনো তফাৎ। হ্যাঁ, কিন্তু তিনি বলছেন যে বিজেপির বিষ্ঠাতে তিনি পা দেবেন না, যেটাকে খুব মানে প্রাদেশিক বাংলা ভাষায় তিনি বলছেন। একজন মন্ত্রীর মুখে এই ধরনের কথা, এবং তারপরেও মুখ্যমন্ত্রী কোনো রকম ব্যবস্থা নিলেন না। আমি এটা আপনারা ছোটবেলায় পড়েছেন না? হ্যাঁ, বন থেকে জানোয়ারকে তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। সেরকম রাস্তা থেকে কাউকে তুলে নিয়ে এসে চোর, পকেটমার, গুন্ডা, বদমাস অতীতে তাদেরকে নিয়ে এসে মেয়র বানিয়ে দেওয়া যায়। হাকিম নাম না হলে মেয়র হতো না, হাকিম নাম না হলে মন্ত্রী হতো না, কাউন্সিলরও হতে পারতো না। হ্যাঁ, তাকে তুলে এনে সর্বোচ্চ পর্যায়ে বসিয়ে দিয়েছে। কিন্তু স্বভাব কোথায় যাবে? স্বভাব তো যায় না মলে। ছোটবেলা থেকে ঠাকুমা দিদিমা বলে এসছে, শোনেননি? এদেরও তাই। একটা জিনিস দেখা যায় যে হিন্দুরা বারবার টেকেন ফর গ্রান্টেড হচ্ছে, কিন্তু হিন্দুদের মধ্যে সেই ঐক্যটাই নেই। মানে এত বড় একটা, আমি আপনাকে প্রশ্ন করি, হিন্দুদের মধ্যে ঐক্য নেই? সংবাদ মাধ্যম কটা এটা নিয়ে কথা বলছে? কটা সংবাদ মাধ্যম কথা বলছে? কটা পোর্টাল কথা বলছে? কারা কথা বলছে? নেই। আপনি ঠিক বলেছেন, নেই হিন্দুদের মধ্যে। আরে ভাই, তোমার মাকে অপমান করছে, তোমার জন্মকে অপমান করছে। সে কোন জাত কোন ধর্ম পরে আলোচনা হবে। নেই হিন্দুদের মধ্যে সেই একাত্মতা নেই। 34 বছরের সিপিএম আর এই 13 বছরের তৃণমূল 47টা বছরে এই মেরুদণ্ডটাকে একদম গুঁড়িয়ে দিয়ে গেছে। আমাদের মেরুদণ্ড আজ রবারের মেরুদণ্ডে পরিণত হয়েছে। যেমন খুশি দেখাও, যত খুশি দেখাও। হ্যাঁ, কিন্তু তাহলে যদি এর উল্টোটা হতো, যেটা আগুন জ্বলতো, আগুন জ্বলতো। যদি এই কথাগুলো ঠিক উল্টো ভাবে আমি বলতাম, আগুন জ্বলতো। নুপুর শর্মা কি খারাপ কথা বলেছিল? কোন অন্যায় কথা বলেছিল? নুপুর শর্মা যে কথা বলেছিলেন সে কথা মুসলিম বহু যারা মুসলিম ধর্মগুরু তারা অনেকেই বলেছে। শুধু একজন নন মুসলিম বলেছিল বলে, প্রপাগান্ডা করতে হবে বলে, প্রচার করতে হবে বলে 6 দিন 7 দিন বাদে বলে দেওয়ার পরের দিন থেকে আগুন জ্বলেনি। 5-6 দিন বাদে সেই আগুন জ্বলে উঠেছিল সারা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে পৌঁছতে আরো 2-3 দিন লেগেছিল। এগুলো তৈরি করা ছিল। তবে তুলে নিয়ে গিয়ে মহিলাকে বেধড়ক মারধর করলো জয়ন্ত গ্যাং, এবং তৃণমূল দাবি করছে যে এটা পুরনো ভিডিও, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আর বিজেপি ইচ্ছে করে এই সময় পোস্ট করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। পুরনো ভিডিও আর অসত্য ভিডিও তো এক না।
পুরনো ভিডিও হতে পারে, অসত্য ভিডিও তো নয়। পুরনো ভিডিও মানে বাম আমলের ভিডিও তো নয়। শুনুন, একটা কথা আছে, এতদিন আমি বুঝতে পারতাম না, বলে খুন করলেও রাগ যায় না। এই এলিমেন্টগুলো, এই জানোয়ারগুলো হচ্ছে তাই, যেদের সত্যি এদের খুন করলেও রাগ যাবে না। একজন মহিলাকে এইভাবে ধরে জানোয়ারের মতন তাকে মারছে, আর বাংলার মানুষ শুধু বসে বসে সেই ভিডিও দেখছে আর ফরওয়ার্ড করছে। এদেরকে আইন পাল্টে চৌমাথার মোড়ে ওকে ওই ডানলভ মোড়ে নিয়ে এসে ওকে জল বিছুটি মেরে সর্বাঙ্গে কেটে নুন দিয়ে তারপর ওকে শুলে দেওয়া উচিত। আইন পাল্টে, এটা আইন হওয়া উচিত ছিল এদের জন্য। এই তৃণমূল যতদিন থাকবে এরমই চলবে। আপনি দেখেছেন এর আগে কখনো মহিলাদের এরম ভাবে মারা যায়? পশ্চিমবঙ্গের এটা কালচার ছিল। এরা বিজেপি কি অবাঙালি বাঙালি এইসব করে, একটাও অবাঙালি। যারা করছে তারা কারা? সব মোগলের লোক কিছু, আর কিছু তৃণমূল, আর তো কেউ না। পরপর যেভাবে তৃণমূল নেতাদের ভিডিও আসছে সামনে, তো তৃণমূল নেতারা নিজেদের হাতে হঠাৎ করে আইন তুলে নিচ্ছে, কিসের জোরে তৃণমূল না না, এই তো কোর্ট অনেকদিন আগে যখন বলেছিল এ রাজ্যে শাসকের আইন, তখন আপনারাও অনেকে কটাক্ষ করেছিলেন, এ আবার কেমন কথা, শাসকের আইন? এই হলো শাসকের আইন। যারা আইন সভায় গিয়ে আইনের শপথ নিয়েছে, যারা আইনকে রক্ষা করার কথা বলেছে, তারা এই টিভির সামনে, আপনাদের চ্যানেলগুলোর সামনে তারা আবার শরীয়ত আইনের কথা বলছে, যেটা তো আমার দেশের আইন নয়। আর এটা আজকে সাঁকড়াইল বেরিয়েছে, আজকেই দেখাচ্ছে সকাল থেকে সাঁকড়াইল, কদিন আগে আরিয়াদহ, এর কদিন আগে চোপড়া, তার আগে কুচবিহার। এই তো দৈনন্দিন ঘটনা, এতে আর নতুন খবর নেই, এতে আর বাড়তি টিআরপি হবে না আপনাদের, আপনারাও দেখানো ছেড়ে দেবেন। এটা এখন প্রতিদিনের ঘটনা, সামনে আসছে এক এক করে, তবু মানুষ চুপ, ভাবছে কি আমি ঠিক থাকতে চাই। জেনে রাখুন, শহরে যখন আগুন লাগে তখন মন্দির রক্ষা পায় না, তখন হাসপাতাল রক্ষা পায় না। যদি আপনি ভাবেন যে পাশের ঘরে আগুন লেগেছে, আপনি কোনো রকমের নিজেকে বাঁচিয়ে নেবেন, আপনার ঘরও পুড়বে একদিন না একদিন, বাঁচাতে পারবেন না। যদি না আগুনের যেমন জল দরকার, আর এদের সেরকম, ওই মিঠুন চক্রবর্তী একবার বলেছিল মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এদেরও সেরকম চিকিৎসা দরকার। এই চিকিৎসা আজ না হলে কাল মানুষকে করতেই হবে, কোনো রাস্তা নেই। তাহলে আপনার মতে কি বাংলাটা এখন ইসলামিক স্টেট হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে? একদম, সিরিয়া, তালিবান আপনি এদের সঙ্গে তুলনা করতে পারেন। আপনারা দেখেছিলেন চোপড়ার ঘটনা যখন ঘটছিল, মানে তার ভিডিওটা যখন সামনে আসছিল, পাশাপাশি দুটো ছবি ছিল, একটা তালিবান শাসিত বা মুসলিম মধ্যপ্রাচ্যের কোনো একটা জায়গা, রাজ্যের কোনো একটা দেশের ছবি, আর আমার রাজ্যের ছবি। দুটো ছবির মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন কোনটা তালিবানের আর কোনটা পশ্চিমবাংলার? তালিবানরা যদি এই ছবিটা পায় ওরা খুশি হবে যে পশ্চিমবঙ্গে আর এক ভারতবর্ষে আর একটা নতুন ইসলামিক স্টেট হতে চলেছে। আমি মুসলমান বিরোধী নয়, কিন্তু এই মুসলিম অত্যাচার, মুসলিম আগ্রাসনের আমি তীব্র বিরোধী। কখনো মন্ত্রী বলছে, কখনো এমএলএ বলছে যে 30% হিন্দুকে মুর্শিদাবাদে আমরা সংখ্যালঘু, বলছে ওদেরকে কেটে নদীতে ভাসিয়ে দাও। সরকার চুপ, সরকার চুপ। যখন ওদের এমএলএ বলছে যে ঘটনাটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তাছাড়া এরকম আমাদের নিয়মই আছে, ওই এমএলএ কে ওখানে টেনে নিয়ে এসে ঠিক ওইভাবেই প্রহার করা উচিত সরকারের। সে কাজ তারা করেনি, সরকার চুপ করে আছে, কারণ তাদের নামের পেছনে খান আর নামের আগে মোহাম্মদ আছে বলে। যদি ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জি থাকতো তাহলে সে এতদিনে তার ঠিকানা হতো হয় ভবানী ভবন, নয় লালবাজার সেন্ট্রাল লকআপ, কিংবা কোনো প্রেসিডেন্সি বা আলিপুর জেল। অদ্ভুত। শোভনকে কেন ফেরাতে চায় তৃণমূল? কারণ শোভনকে সরিয়ে, মানে শোভনকে সক্রিয় করার মূল কারণটা কি হতে পারে? আমি কি করে জানবো শোভনকে ফেরাতে চায় না অন্য কিছুকে ফেরাতে চায়? আমি কি করে বলবো? আমার পক্ষে বলা সম্ভব না। শোভনদার ক্ষেত্রে আমি জানি যে বাই ওয়ান হলে গেট ওয়ান ফ্রি হবে। এখন ফ্রির লোভেই তো লোকে বাজারে যায়, তাই না?
একজনকে বাঁচাতে রাজ্যের কেন এত তৎপরতা? সুপ্রিম কোর্টের বিচারপতি এই নিয়ে প্রশ্ন তুলছেন যে শেখ শাহজাহানকে বাঁচাতে এখনো কেন মরিয়া রাজ্য, এবং শেখ শাহজাহানকে সাসপেন্ড করেছে দল, তারপরেও কেন সুপ্রিম কোর্টে গেল তারা? এই মামলায় রাজ্য সরকার কত কোটি কোটি টাকা খরচ করছে। না, আপনাকে আমি একটা কথা বলি, যে থাপ্পড় খাওয়া, মুখ পোড়া, এগুলো, এই শব্দগুলো বাদ দিন, অন্য কোনো বিশেষণ দিন। আচ্ছা বলুন তো, কোন কোর্টে থাপ্পড় খায় না? শুধু নিম্ন আদালত, মানে একদম ওই পুলিশ আদালতগুলো ছাড়া সব আদালতেই তো সরকার প্রতিদিন থাপ্পড় খাচ্ছে। আচ্ছা, এক পোড়া মুখ কতবার পুড়বে? এক মুখে কতবার চুনকালি মাখাবেন? একই তো লাগবে, একবার মাখালেও যা, 100 বার মাখালেও তা। এদের কোনো লজ্জাই নেই। আমি বুঝতে পারি না। আপনি দেখুন বাকিবুড়ের ক্ষেত্রে তারা চলে গেছিল। আচ্ছা, কেষ্টর একজন বডিগার্ড ছিল, কি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, হ্যাঁ, তাকে যেন সিবিআই ইডি না নিতে পারে, তার জন্য সুপ্রিম কোর্ট চলে গেছে। আজকে শাহজাহানের মতন একটা 3rd গ্রেড অপরাধী, আবার এরা মাঝে মাঝে ক্রেডিট নিতে চায় যে আমরা তাকে ঢুকিয়ে দিলাম, আমরা 7 দিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছে। আপনি দুমুখো সাপ দেখেছেন? দেখেননি? শুনেছেন তো? এই দেখুন তৃণমূল। ওপরার যে নির্যাতিতা, তাকে এফআইআর করতে দেখা গেল সেলিম মালব্যর বিরুদ্ধে, অথচ যারা নির্যাতন করে। ভাবতে পারেন, আপনারা ভাবতে পারেন যে মহিলাকে জানোয়ারের মতন মারলো, কতগুলো জানোয়ার, সেই মহিলা প্রাণ ভয়টা দেখুন। আমার দুঃখ, আমার ওনাদের জন্য করুণা হয়। উনি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কি মামলা করেছেন, অমিত মালব্যর বিরুদ্ধে কি মামলা করেছে। আচ্ছা, ওই মহিলা অমিত মালব্যকে চেনা সম্ভব? আপনার মনে হয় জানে? আজও তার মানে, এই মুহূর্তেও তার মানে ওখানকার সমাজ বিরোধীরা কতটা সক্রিয় ভাবে ওই মহিলাকে দিয়ে অমিত মালব্য সাধারণভাবে তো ফেসবুক করেন না, আর এই ধরনের মানুষরা এক্স হ্যান্ডেল ব্যবহার করেন বলে আপনার মনে হয়? আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট প্রশ্ন করছি। যারা মারলো তাদের বিরুদ্ধে ওনার কোনো অভিযোগ নেই। ভাবুন, মানে এটা, আমার তার প্রতি কোনো ক্ষোভ নেই, তার যন্ত্রণাটা ফিল করার চেষ্টা করি, যে আজকে কোথায় গিয়ে দাঁড়ালে পরে এই মানুষগুলো এইভাবে নির্যাতিত হওয়ার পর বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে বেছে বেছে টার্গেট করে। মানে কতটা রাজনৈতিক ভিন্ডিকটিভ না হলে এই কাজটা করা যায়। এই মহিলা সে রাজনীতি করেন বলে মনে হয়? এদের প্রত্যেককে মারছে, তার কারণ এদের সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। আইন যাকে এখন পারমিশন দিয়েছে, আর বিবাহ বহির্ভূত সম্পর্কের মারতে গেলে তো কলকাতা শহরে কুণাল ঘোষ কদিন আগে যার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে এলো, তাকে দিয়ে শুরু করা উচিত সালিসি সভা, বিচার সভা। এই গ্রামে গ্রামে গিয়ে করে কি হচ্ছে? আমি এটাকে সমর্থন করি না, আমি বলছি না যেটা কলকাতাতে হোক, কিন্তু আমি বলছি ওই কারণে যদি করতে হয় তাহলে তো এখান থেকে করা উচিত ছিল, বড় বড় নেতাদের আগে করা উচিত। অনেকগুলো গুরুত্বপূর্ণ রায় বেরোনোর কথা, তৃণমূলের কি ভবিষ্যৎ আসছে সামনে, কি মনে হয়? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। তৃণমূলের ভবিষ্যৎ আবার কি? ভূতের আবার ভবিষ্যৎ হয় না? পশ্চিমবঙ্গে ভূতেরও ভবিষ্যৎ হয়, সিনেমা হয়েছে অন্তত। তৃণমূলের আবার ভবিষ্যৎ কি? যতদিন চলছে এরমভাবে চালিয়ে যাবে, তারপর একদিন হারিয়ে যাবে, তারপর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। পার্টি অফিসগুলো যেটা আপনার এর ধারে আছে, বাইপাসের ধারে, ওটাকে সংগ্রহশালা করতে হবে, বা অন্যরকম কিছু করতে হবে, যেখানে দেখাতে হবে যে এখানে এরকম ঐতিহাসিক চোর, ঐতিহাসিক তোলাবাজ, ঐতিহাসিক খুনি অপরাধী, তারা পশ্চিমবঙ্গে একটা সময় রাজত্ব করতো। তাদের ছবি, এই ধরুন কদিন আগে এই যে জয়ন্ত সিং নাকি তার যে বন্দুক উদ্ধার হয়েছে, তারপর ধরুন ওই চোপড়ার জেসিবির লাঠি, কেষ্টর এর উন্নয়ন, রাস্তায় দাঁড়িয়ে থাকা, এগুলো সব ওখানে সাজানো থাকে। ছাতা ধরবেন কি করে? উনি তো ওনার প্রভুর পাজামা ধরেছিলেন। রেখার বিরুদ্ধে মন্তব্য এবং মহুয়ার নামে এফআইআর হয়েছে দিল্লিতে। প্রশ্নটা হচ্ছে সাহস পান কি করে মহুয়া মৈত্র জাতীয়? মহুয়া মৈত্র ভীষণ সাহসী, ভীষণ সাহসী। আপনাদের 2 পয়সা বলেছে, আপনারা ওর কি করেছেন? আপনাদের যে 2 পয়সার বলেছে, আপনাদের দাম 2 পয়সা, হ্যাঁ, তাহলে আপনারা কি করেছেন? ও মাঝে মাঝে এই মধ্যমা দেখায়। হ্যাঁ, কদিন আগে ওকে জিজ্ঞাসা করেছিল কেউ, একজন সাংবাদিক হোক, পোর্টাল হোক, কেউ সাধারণ মানুষ হোক, আমরা দেখছিলাম
যে জিজ্ঞাসা করছেন যে তোমার এত এনার্জি থেকে আসে। আমি মুখে এখানে একজন পুরুষ মানুষ হয়ে বলতে পারবো না যে কথাটা উনি ওখান থেকে দাঁড়িয়ে বলেছিলেন। অসভ্য নোংরা আচরণের জন্যই উনি পরিচিত। শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু শিক্ষা সবসময় যে মানুষ করতে পারে না, এই সৌগত রায়, মহুয়া মৈত্র, তৃণমূলের বিভিন্ন নেতাদের দেখলেই বোঝা যায় কতটা নোংরা হলে মানুষ এই ধরনের কথা বলে। আর ওরা জানে তো যে ওদের সেভ করার জন্য একজন পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী বসে আছে। আপনি যদি জানেন যে আপনাকে কাল থেকে আপনি যা খুশি করবেন, পুলিশ ধরবে না, পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে, আপনি যদি এই জাতীয় জিনিস জেনে যান, আপনি আর কাউকে ভয় পাবেন। এরা আসলে কাটে টক করে বলে না, সেটা টাক টক করে কখনো পড়েনি, যেদিন পড়বে সেদিন এরা বুঝতো।